ঈশাদ শুনতে পাচ্ছ? ঈশাদ, বলেন। তো আসো আমরা শুরু করি এক এক করে। এটা হচ্ছে যে আজকে আমরা পড়বো বাংলা ব্যাকরণ, বলছিলাম যে বাংলা ব্যাকরণ পড়বো, তো দেন আচ্ছা এক এক করে শুরু করি বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণে কি পড়বো সেটা বলি যে আজকে মূলত যেটা পড়বো সেটা হচ্ছে 15টা বিষয়। একটু পড়ার চেষ্টা করব, যদি সময়ের মধ্যে আমাদের কভার হয় আর কি, মাথায় যদি থাকে তাইলে আর কি 15টা বিষয় চেষ্টা করব পড়ার। 100-র বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করব, একটু দেখবো জাস্ট। আর হচ্ছে 50টা স্লাইড এখানে তো আছেই, তো এইগুলো একটু চেষ্টা করব পড়ার। তো এখন বিষয় সমূহ, বুঝছো? তো কি কি পড়বো আমরা? ক্রিয়া বিভক্তি, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, উদ্দেশ্য বিদেহ, কারক বিভক্তি, বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোড়, ক্রিয়ার কাল, বাক্যের বর্গ, তারপরে সরল জটিল ও যৌগিক ক্রিয়া, যৌগিক বাক্য, বাচ্য, যতিচিহ্ন, বাগধারা, বিপরীত শব্দ, এইগুলা মোটামুটি পড়বো। তো এখন কথা হচ্ছে যে আমাদের ক্রিয়া বিভক্তি, এই যে ক্রিয়া বিভক্তি এই জিনিসটা আসলে কি, এটা নিয়ে এখন আমাদের কথাবার্তা শুরু হবে যে ক্রিয়া বিভক্তিটা আসলে আমাদের কি। আচ্ছা, তো আমি যদি নর্মালি তোমাকে বলি যে ক্রিয়া বিভক্তি কাকে বলে এবং এটা কি, তো ক্রিয়া বিভক্তি হলো বিভক্তি। কথা হচ্ছে বিভক্তি মানে কি সেটা তোমাকে আগে বুঝতে হবে। বিভক্তি মানে বোঝো? বলো তো বিভক্তি কাকে বলে, দেখি নিশাদ বোঝো কিনা। তুমি যে আমাকে ক্রিয়া বিভক্তি দিছো, বিভক্তি কাকে বলে সেটা না, বলো তো। জানি না। না, একটু জানতে হবে তো, তুমি তো আহ, আগের পরীক্ষাতে তো পাশ করে আসছো, বিভক্তি কি সেটা আমাকে বলো। ভুলেই গেছি। দাঁড়ান বলছি। পারবা বলতে? বলো বলো বিভক্তি কি। বলছি বাক্যে কি? দাঁড়ান, আমি জানি না আসলে বলছি। কিছু একটা বিভক্তি হচ্ছে কোনো বাক্যকে, দুইটা বাক্যকে একসাথে কানেক্ট করে। আচ্ছা, বিভক্তির ইংলিশ কি জানো তুমি? বিভক্তির ইংলিশ হচ্ছে বিভক্তি, বিভক্তির ইংলিশ কি বলো তো? জানি না। বিভক্তির ইংলিশ হচ্ছে আমাদের কি, বলো দেখি। সাফিক্স। ও বুঝছো? আচ্ছা। সাফিক্স। আর প্রিফিক্স মানে কি বলতো? প্রত্যয়, নয়, নট নট নট। প্রিফিক্স উপসর্গ। উপসর্গ। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। তো এখন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমাদের সাফিক্স মানে হচ্ছে বিভক্তি। আচ্ছা, তো সাফিক্স কোথায় থাকে বলো? শব্দের পরে। শব্দের পরে। তাইলে আমরা বিভক্তি মানে কি বলতে পারি? যে বাংলা ব্যাকরণের বিভক্তি হলো এমন কিছু বর্ণ বা বর্গ সমষ্টি যা বাক্যে শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক তৈরি করে। বুঝছো? কোথায় বসে বলতো? বাক্যের শেষে বসে। বাক্যের শেষে বসে বাক্যের শব্দগুলোর শব্দের পারস্পরিক সম্পর্ক তৈরি করে। বলো। বাক্যের শেষে কেন বসবে? শব্দের শেষে বসবে। হ্যাঁ, বাক্যের শব্দের শেষে বসে, তাই তো বললাম। আপনি বলছেন বাক্যের শেষে। আচ্ছা, এখন যেমন আমি তোমাকে বলি যে মা শিশুকে চাঁদ দেখা। এই যে আমি নর্মালি বলি মা শিশুকে চাঁদ দেখা। বলো তো হইল কিছু? এটা মা কি হইল শিশু কিছু? এটা হইল কিছু? অন্তত
হইলো না তো। এখানে আমরা বলবো এই যে দেখাচ্ছে, দেইন হয়ে গেল যে কিছু একটা। তো এখন কথা হলো এই যে আমি বললাম দেখাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের কি বিভক্তি। বোঝা গেছে? বিভক্তি জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? হুম। আচ্ছা, এখন হচ্ছে ক্রিয়া বিভক্তি। আচ্ছা, তো যেই বিভক্তি ক্রিয়ার পরে বসে সেটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। বোঝা গেছে? হুম। আচ্ছা, এখন কথা হলো ক্রিয়া বিভক্তি আবার দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া বিভক্তি, একটা হলো অসমাপিকা ক্রিয়া বিভক্তি। একদম সহজ কথায় বোঝো যে সমাপিকা ক্রিয়া কি। যে বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ পায়। মানে যেই ক্রিয়া দিয়ে তোমার মনের যে কথাটা সেটা তুমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছো, তার মানে যেই ক্রিয়া দিয়ে তুমি মনের ভাব প্রকাশ করলে তোমার আর কোনো ইচ্ছা বাসনা স্বাদ কামনা অপূরণ থেকে যাচ্ছে না, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই না? তাই কি না বলো তো? হ্যাঁ। এখন এখন কথা হচ্ছে এই সমাপিকা ক্রিয়ার সাথে যেই বিভক্তি বসে সেটা হলো সমাপিকা ক্রিয়া বিভক্তি, আর অসমাপিকা ক্রিয়ার সাথে যেই বিভক্তি বসে সেটা হলো অসমাপিকা ক্রিয়া বিভক্তি। বোঝা গেছে কিনা? হুম। আচ্ছা, তো সমাপিকা ক্রিয়ার সাথে যেই বিভক্তি বসে সেটা হলো সমাপিকা ক্রিয়া বিভক্তি, অসমাপিকা ক্রিয়ার সাথে যেই বিভক্তি বসে সেটা হলো অসমাপিকা ক্রিয়া বিভক্তি। বুঝা গেছে? হুম। আচ্ছা, তো আসো আমরা সামনের দিকে আগাই। এটা হলো যে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি সমাপিকা ক্রিয়া বিভক্তি কি। দেখো, আচ্ছা তুমি কি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ এটা বোঝো? না। একটু বুঝতে হবে। উত্তম পুরুষ মানে কি বলো? উত্তম পুরুষ মানে আমি কি করব? বলো উত্তম পুরুষ মানে কি? উত্তম পুরুষ মানে ভালো পুরুষ। না, উত্তম পুরুষ মানে হলো ফার্স্ট পারসন। ও আচ্ছা, বুঝাই বোঝানো নেই। বুঝছো? উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন, এটা হচ্ছে আমরা বাংলাতে বলে থাকি উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। মধ্যম পুরুষ মানে কি বলতো? মধ্যম পুরুষ মানে আমরা সেকেন্ড পারসন বলে থাকি। আর নাম পুরুষ মানে থার্ড পারসন। মানে বিষয়টা হচ্ছে এই দেখো, পুরুষ মানেই তো পার্সন, তো এই জন্য আমরা এটা বলে থাকি। আচ্ছা, তো এখন কথা হলো সমাপিকা ক্রিয়া। যেমন এই যে করি, এই যে করি একটা কিন্তু সমাপিকা ক্রিয়া, তাই না? তারপরে করিতেছি, এই দেখো সমাপিকা ক্রিয়ার সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে। তাইলে আমরা কি বলতে পারি? এটা একটা ক্রিয়া বিভক্তি এবং একটা সমাপিকা ক্রিয়া বিভক্তি। দেখো আমরা বলতে পারি যে করিলাম, করিয়াছি, করিব, করিতে থাকিব। তো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে লেখা আছে করো, করিতেছ, করিলে, করিয়াছ। এরপরে ভবিষ্যৎ দেখো করিবে, করিতে থাকিবে। আচ্ছা, তো নাম পুরুষ, নাম পুরুষের কয়েকটা জিনিস দেখো, যে করে, করিতেছে, করিল, করিয়াছে, করিবে, করিতে থাকিবে। তো এখন আমার কথা হচ্ছে সমাপিকা ক্রিয়া কি জিনিস? যেই ক্রিয়া দিয়ে তুমি মনের ভাবকে প্রকাশ করতে পারবা। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এই পড়ি দিয়ে তুমি বলতে পারো যে এই পরি দিয়ে তোমার মনের ভাবকে প্রকাশ করা যাচ্ছে, তুমি বুঝতে পারছো যে তুমি কি করছো। আর এখানে দেখো তুমি স্কুলে যাও, এই যে যাও দিয়েও দেখো তোমার মনের ভাব প্রকাশ হচ্ছে। সে খেলা করে, এটা দিয়েও দেখো মনের ভাব প্রকাশ হচ্ছে। তো এখন এই ক্রিয়াগুলাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া, এবং এই ক্রিয়ার সাথে যদি কোনো বিভক্তি যুক্ত হয় সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া বিভক্তি। বোঝা গেছে কিনা বলো তো? হ্যাঁ। তো অসমাপিকা ক্রিয়া বিভক্তিও তো বোঝা যাওয়ার কথা। দেখো এই যে আমি বই পড়িয়া ঘুমাই, এই দেখো এখানে এই যে পড়িয়া, পড়িয়া দিয়ে কি তোমার মনের ভাব প্রকাশ হয়? কোনোভাবে হয় না। আমি যদি বলি আমি বই পড়িয়া, এই ঘুমাইটা দিলাম না, তাইলে কিন্তু তোমার মনের ভাব প্রকাশ হচ্ছে না। তাইলে এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়ার সাথে যে বিভক্তি থাকে সেটাকে আমরা বলতে পারি অসমাপিকা ক্রিয়া বিভক্তি। আমার কথা বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, দেখো অসমাপিকা ক্রিয়া বিভক্তির পরে আরেকটি ক্রিয়া থাকে। যেমন মনে করো যে সে দৌড়িয়ে এলো,
সে দৌড়িয়ে, এটা কিন্তু অসমাপিকা। আর এই যে এলো, এলো কিন্তু আমাদের সমাপিকা। তাইলে আমরা কি বলতে পারি, সে দৌড়িয়ে এলো। মানে বুঝিনি, আবার বলো। এই যে সে দৌড়িয়ে এলো, এখানে দৌড়িয়ে কিন্তু অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তো এই যে, আর এই যে এলো, এলো কিন্তু সমাপিকা ক্রিয়া। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো অনুশীলনী কয়েকটা দেখো আমি নিয়ে আসছি, আমি উত্তর সহ নিয়ে আসছি অবশ্য। দেখো, নিচের কোনটি সমাপিকা ক্রিয়া? করি একটা সমাপিকা ক্রিয়া, এটা আশা করি জানো। আচ্ছা, উত্তম পুরুষ বর্তমান কালের ক্রিয়া কোনটি? দেখো, উত্তম পুরুষ বর্তমান কালের ক্রিয়া, উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন, আর বর্তমান ক্রিয়া মানে করি। আচ্ছা, এরপরে মধ্যম পুরুষের অতীত কালের ক্রিয়া কোনটি? মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ মানে কি? মধ্যম পুরুষ মানে হলো সেকেন্ড পারসন, তাহলে করিলে। ঠিক আছে। আর এটা হচ্ছে অতীতকাল, অতীতকাল, অতীতকাল মানে করিলে। আচ্ছা, এরপরে আমি বই পড়িয়া ঘুমাই, এখানে পড়িয়া কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। সে খাইতে বসিল, বাক্যে কোন বিভক্তি আসে? সে খাইতে বসিল। আচ্ছা, সে খাইতে বসিল, এই যে বাক্যে কোন বিভক্তি আছে? অসমাপিকা বিভক্তি। আচ্ছা, এরপরে কোন বিভক্তি দিয়ে বাক্য শেষ হয়? সমাপিকা বিভক্তি দিয়ে বাক্য শেষ হয়। আচ্ছা, এই যে আমার 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন বুঝতে অসুবিধা আছে কিনা বলো তো? না। আচ্ছা, তো এখন ক্রিয়ার কাল নিয়ে একটু কথাবার্তা বলবো। তো ক্রিয়ার কাল জিনিসটা কি? একটু আচ্ছা, দেখি, কি? আর একটু দেখি। চলো। সরণ। আচ্ছা, সরাচ্ছি। তো এখন কথা হচ্ছে, যে ক্রিয়ার কাল জিনিসটা কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেটা হলো যে ক্রিয়ার কাল। আচ্ছা, তো এখন ক্রিয়ার কাল বলতে বোঝানো হয়েছে যে একটা কাজ, ক্রিয়া মানে হলো একটা কাজ যেই সময় সম্পন্ন হচ্ছে ওইটাই হচ্ছে তার কাল। যেমন, বলো। কি লিখছো এগুলো? ওইগুলো তোমার বুঝতে হবে না, যা পড়াচ্ছে সেটা দেখো। তো একটা কাজ কোন সময়টাই সম্পন্ন হচ্ছে সেটাই হচ্ছে তোমার ক্রিয়ার কাল। ঠিক আছে। তো এখন একটা কাজ যদি তোমার অতীতে সম্পন্ন হয়, অতীতে সম্পন্ন হয় সেটা হলো তার অতীতকাল। আচ্ছা, একটা ক্রিয়া কাজ যদি আমাদের, বা একটা কাজ যদি আমাদের বর্তমানে সম্পন্ন হয় তাহলে বর্তমান কাল, যদি ভবিষ্যতে সম্পন্ন হয় তাহলে ভবিষ্যৎকাল। তো এইটাই হচ্ছে ব্যাপার। যা এখন ঘটেছে সেটা হচ্ছে আমাদের বর্তমান, যা পূর্বে ঘটবে সেটা হচ্ছে অতীত, আর যা ভবিষ্যতে ঘটবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। খুবই সহজ, খুবই সিম্পল। আচ্ছা, তো বর্তমান কাল দেখো, বর্তমান কালকে আমরা টেন্স পড়ছিলাম যে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে 4টা ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হলো সিম্পল টেন্স, বা প্রেজেন্ট সিম্পল টেন্স, বা সাধারণ বর্তমান। তো এইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স বা সাধারণ বর্তমান। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আর এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন কথা হচ্ছে যে আমি যে জিনিসগুলো লিখলাম এগুলো একটু দেখতে হবে। যে প্রেজেন্ট সিম্পল মানে হলো সাধারণ বর্তমান। যেমন তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখছো, যে নিয়মিত বা চিরন্তন সত্য প্রকাশ করে, যেমন আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে, এরকম কিছু। ঘটমান বর্তমান তার মানে যেই ঘটনাটা এখনো ঘটে চলেছে, মানে যেই ঘটনাটা এখনো চলছে এমন কাজ। যেমন আমি বই পড়ছি, মানে বই পড়া এখনো আমার চলছে। সে খেলছে, তার মানে খেলা এখনো চলছে। বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি এখনো হচ্ছে। আচ্ছা, পূর্ণ বর্তমান কি? পূর্ণ বর্তমান মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, এখনো শেষ হয় নাই। যেমন আমি বই পড়েছি, সে এসেছে, সে এসেছে এবং তারা খেয়েছে। বুঝছো? তো এখন কথা হলো,
তো এই কথাগুলো ভালো করে বোঝো যে অতীতে শুরু হয়েছে, এখনো কি চলছে, এখনো শেষ হয় নাই। এমন বর্তমানকে আমরা পূর্ণ বর্তমান বলতে পারি, ইংলিশে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন বই পড়েছি, সে এসেছে, তারা খেয়েছে। আচ্ছা, তো নিত্যবিত্ত বর্তমান মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিত্যবিত্ত বর্তমান। যেমন দেখো যে আমি পড়তে থাকি মানে নিয়মিত চলমান প্রক্রিয়া, বুঝছো? যে প্রক্রিয়াটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে পারো, যে চলমান, নিয়মিত চলমান প্রক্রিয়া। যেমন আমি পড়তে থাকি, সে কাজ করতে থাকে, তারা চলতে থাকে। তো এই যে নিত্যবিত্ত বর্তমান মানে নিয়মিত একটা কাজ যেটা চলতেই থাকে চলতেই থাকে, তো এই কথাটা তুমি বলতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আশা করি এবার এইগুলা দেখে তুমি টেন্সকে আইডেন্টিফাই করতে পারবা বা কালকে তুমি আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, সামনের দিকে আসো। অতীতকাল দেখো, আমরা আবারও পাস্ট পাস্ট তোমার হচ্ছে সিম্পল টেন্সের কথা বলতে পারি, যে সাধারণ অতীত পাস্ট সিম্পল টেন্স, পিছনে ঘটমান যান, অতীত। বলো। পিছনে যান। দাঁড়ান। আচ্ছা, সরান ঠাকুর, সরান সরান। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, না, 9:30 বাজে। 9:30? হুম। তো এখন অতীতকালের যে বিষয়টা দেখো, সাধারণ অতীত, সাধারণ অতীত মানে তো বোঝো যে পাস্ট সিম্পল টেন্স। তো আমি স্কুলে গিয়েছিলাম, সে বই পড়লো, তারা এলো, নর্মাল ব্যাপার স্যাপার। আচ্ছা, ঘটমান অতীত মানে কি? যে অতীতটা আগে ঘটে গিয়েছে, বুঝছো? মানে অতীতে চলমান ছিল, বুঝছো? আমি পড়ছিলাম, সে খেলছিল, বৃষ্টি হচ্ছিল, মানে অতীতে চলছিল এরকম কিছু। আর পূর্ণ অতীত মানে অতীতেই সম্পূর্ণ হয়ে গেছে। মানে আমরা পূর্ণ বর্তমান মানে বলছিলাম যে অতীতে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। কিন্তু পূর্ণ অতীত মানে কি? ওইটা অতীতেই শেষ হয়ে গেছে। যেমন আমি বই পড়ছিলাম, সে এসেছিল, তারা খেলেছিল। আচ্ছা, নিত্যবিত্ত অতীত, আমি পড়তে থাকলাম, সে খেলতে থাকলো, তারা চলতে থাকলো। তোমার মানুষ না, ওরা নিয়ে যাও, আবার কান্না শুরু করবে। আচ্ছা, তো ভবিষ্যৎকাল দেখো, ভবিষ্যৎকাল নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাইলে আমি তোমাকে বলতে পারবো যে ভবিষ্যৎকালও আমাদের সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ আর পূর্ণ ভবিষ্যৎ। যেমন আমি যাব, সে আসবে, তারা করবে। বা বর্তমানে যদি চলমান থাকে, ভবিষ্যতে যে সে পড়তেই থাকবো, খেলতে থাকবে, চলতে থাকবে, এগুলা আমাদের ঘটমান ভবিষ্যৎ। আর পূর্ণ ভবিষ্যৎ কোনগুলা? ভবিষ্যতে শেষ হবে, যে পড়তে থাকবো, সে এসে থাকবে, করে থাকবে, বুঝছো? এমন কিছু যা ভবিষ্যতে যে শেষ হবে সেটা হলো পূর্ণ ভবিষ্যৎ। আচ্ছা, তো মনে রাখার কৌশলকে বর্তমান মানে হচ্ছে এখন, অতীত মানে আগে, ভবিষ্যৎ মানে পরে। সাধারণত ব সাধারণত সাধারণ কালে ব ছিল, বে শব্দাংশ লক্ষ্য করুন, বুঝছো? সাধারণ কালের ব ছিল, বে, এই শব্দাংশ লক্ষ্য করতে হবে। আচ্ছা, তো অনুশীলনের প্রশ্ন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, এইটা হচ্ছে আমাদের সাধারণ বর্তমান, বুঝতেই পারছো, চিরন্তন সত্য। সে এসেছিল কোন কাল? সে এসেছিল হলো পূর্ণ অতীত। সে এসেছিল, এসেছিল, এটা পূর্ণ অতীত। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে এই যে কাল কত প্রকার? কাল হচ্ছে 3 প্রকার। আচ্ছা, আমি বই পড়েছি কোন কাল? আমি বই পড়েছি ঘটমান বর্তমান। আমি বই পড়েছি, আমি বই পড়ছি, এটা হলো ঘটমান বর্তমান, বুঝছো? আমি বই পড়ছি। আচ্ছা, এরপরে আমি যাব কোন কাল? আমি যাব হলো সাধারণ ভবিষ্যৎ। আমি যাব সাধারণ ভবিষ্যৎ। তারা খেলতে থাকতো, তারা খেলতে থাকতো কি? নিত্যবিত্ত অতীত।
তো ক্রিয়ার কাল নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, এইটা অনেক বেশি প্র্যাকটিস না করলে ক্রিয়ার কাল তোমার হচ্ছে সমাধান হওয়া সম্ভব না, কারণ কাল জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পাস্ট পারফেক্টের মধ্যে একটু প্যাচ লেগেই যায় বাংলায়, বুঝছো? ইংলিশে প্যাচ না লাগলেও বাংলায় প্যাচ লাগে। তো এইটা ঠিক করার জন্য প্রচুর পরিমাণে শব্দের সাথে পরিচিত হতে হবে, বাক্যের সাথে পরিচিত হতে হবে, এবং বাক্য ধরে ধরে কাজ করা শিখতে হবে এবং শুরু করতে হবে। আচ্ছা, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। দেখো, বাক্যের অংশ নিয়ে যদি কথা বলি তাহলে বাক্যের দুইটা অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য আর একটা বিধেয়। তো উদ্দেশ্যকে আমরা বলতে পারি যে সাবজেক্ট, আর বিধেয়কে বলতে পারি হচ্ছে প্রেডিকেট, বুঝছো? দেখো, আমাদের উদ্দেশ্য আর বিধেয় এইটা নিয়ে যদি কথা বলি তাইলে বাক্যের উদ্দেশ্য মানে হলো সাবজেক্ট, মানে যার সম্পর্কে বাক্যটা, বুঝছো? তাহলে বাক্যের উদ্দেশ্য কি? যার সম্পর্কে ওই বাক্যটা আছে সেইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট বা হ্যালো, উদ্দেশ্য। বলো। ক্রস রেকর্ড করছো? হ্যাঁ। তো দোকান যার, নেই হ্যাঁ, কিছু না। যার সম্পর্কে বাক্যটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? আর বিধেয় কি? বিধেয় হচ্ছে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে, বুঝছো, যার সম্পর্কে বলা হয়েছে, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হলো প্রেডিকেট, আর যার সম্পর্কে বলা হয়েছে তাই সে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, উদাহরণ দেখো, যে রহিম বই পড়ে, বুঝছো? উদ্দেশ্য কি? রহিম। আর বিধেয় কি? বই পড়ে, বুঝছো? সে আহ, তার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, তো এটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাইলে আবারও বলি, তাইলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয়েছে, আর যখন ওই উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় বিধেয়। আচ্ছা, যেমন পাখি আকাশে উড়ে, দেখো পাখি এটা হচ্ছে সাবজেক্ট, আর পাখি কি করে, পাখির সম্পর্কে কি বলা হয়েছে, সে আকাশে ওড়ে। বা এই যে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে সে কি করে, সে আকাশে ওড়ে। তো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এন্ড ক্লিয়ার। আচ্ছা, তো সামনের দিকে আগাও। সেটা হলো যে বাক্যের শ্রেণী বিভাগ। তো বাক্যের শ্রেণী বিভাগ, বাক্য অর্থ অনুসারে বাক্য কত প্রকার? অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। একটা হলো বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আর ইচ্ছাসূচক বাক্য। তাহলে বাক্য কত প্রকার? 5 প্রকার। কি হিসাবে? অর্থ অনুসারে। যেমন সাধারণ বা বর্ণনামূলক বাক্য, যেমন আমি স্কুলে যাই, পাখি ওড়ে, এই ধরনের যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলা কিন্তু নর্মালি আমাদের কি বিবৃতিমূলক বাক্য। প্রশ্নবোধক বাক্য মানে যেই বাক্য দিয়ে তুমি প্রশ্ন করবা, যেমন তুমি কোথায় যাবে, কি খবর। আচ্ছা, আবেগসূচক বাক্য মানে কি? যখন কোনো বাক্য দিয়ে তোমার আবেগকে প্রকাশ করা যায়, যেমন বাহ কি সুন্দর, আহা কি দুঃখ, ধুত্তরে আহা কি দুঃখ না, ওহ কি দুঃখ। তো এই যে এই ধরনের বাক্যগুলো হচ্ছে আবেগসূচক বাক্য। আচ্ছা, অনুজ্ঞাসূচক বাক্য মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নিষেধ, এই বাক্যগুলাকে বলা হয় হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। যেমন তুমি বসো, সত্য কথা বলো, বুঝছো? তো ইচ্ছাসূচক বাক্য কি? তোমার ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা এগুলা যদি প্রকাশ করে তাহলে সেটা ইচ্ছাসূচক বাক্য, যে তুমি দীর্ঘজীবী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই ধরনের বাক্যগুলা নর্মালি ইচ্ছাসূচক বাক্য। আচ্ছা, তো এখন সামনের দিকে যাও। অনুশীলনীতে তুমি হচ্ছে তুমি কোথায় যাও, এটা কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, তো এর পরবর্তীতে আমি যদি বলি যে বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ হলো দুইটি, উদ্দেশ্য আর বিধেয়। আচ্ছা, অর্থ অনুসারে বাক্য কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, বাহ কি সুন্দর, কি কোন বাক্য? আবেগসূচক বাক্য। তুমি বসো কোন বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। তুমি দীর্ঘজীবী হও কোন বাক্য? ইচ্ছাসূচক বাক্য। এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তো গঠন অনুসারে বাক্য 3 প্রকার। একটা হচ্ছে তোমার সরল বাক্য, একটা হলো জটিল বাক্য, আর একটা হলো যৌগিক বাক্য। তাইলে তোমার গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি? গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কোন বাক্যে বলতো? সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন আমি বলতে পারি যে আমি বই পড়ি, এটা হলো, দেখো এখানে একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এটা হচ্ছে তোমার সরল বাক্য। জটিল বাক্য কি থাকবে? জটিল বাক্যে আমাদের একটি প্রধান এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকবে। দেখো, যে পরিশ্রম করে সে সফল হয়, যদি বৃষ্টি আসে তবে যাব না। দেখো, একটা মেইন বাক্য আছে, যে পরিশ্রম করে, এটা হলো মেইন বাক্য। এরপরে আহ আশ্রিত খণ্ডবাক্য ছোটখাটো আছে।
তারপরে দেখো যে দুই বা ততোধিক সরল বাক্য যদি একত্রিত হয় তাইলে সেটা হবে যৌগিক বাক্য। যেমন আমি গেলাম এবং সে এলো, এই ধরনের যে বাক্যগুলা। এরপরে দেখো তুমি পড়ো কিন্তু সে খেলে। তো দুইটা বা দুইয়ের বেশি ছোট ছোট আহ, একদম ফুল সেন্টেন্স বা সরল বাক্য একই সাথে মিলে যেই বাক্যটা তৈরি করে সেটা নর্মালি যৌগিক বাক্য। আশা করি বোঝা যাচ্ছে। তো সামনের দিকে আগাই। সেটা হচ্ছে যে সরল থেকে জটিল করতে গেলে কি করতে হবে। দেখো, পরিশ্রম করলে সফল হবে, বুঝছো? তো জটিল বাক্যে যেই জিনিসটা মাথায় রাখবা সেটা হলো যদি, তবে, বুঝছো? যদি, তবে, এই ধরনের জিনিসগুলো থাকবে। যেন সেন, যেন সেন, তারপরে হচ্ছে যে সে, এই ধরনের বিষয়টা গুলো থাকবে। আমি তোমারে বলি যে এই যে আমাদের জটিল বাক্য, জটিল বাক্য জোড়ায় জোড়ায় কাজ করে। কিভাবে কাজ করে আমি তোমাকে সামনে বলে দিচ্ছি। দেখো, দেখো, এই যে পরিশ্রম করলে সফলতা, সফল হবে, পরিশ্রম করলে সফল হবে। তাইলে এই বাক্যটা জটিল করতে গেলে তুমি লিখতে পারবা যদি পরিশ্রম করো তবে সফল হবে। দেখো, দুইটা আমাদের খণ্ডবাক্য হয়ে গেছে, একটা হলো যদি আর একটা হলো তবে দিয়ে। যদি পরিশ্রম করো তবে সফল হবে। এইভাবেই কিন্তু আমরা সরল থেকে জটিলে যাইতে পারি। আচ্ছা, জটিল থেকে সরলে কিভাবে যাইতে পারি? দেখো, যে পরিশ্রম করে সে সফল হয়। দেখো, এই দেখো যে সে আছে, এটারে উঠাই দাও, যে পরিশ্রম করলে সফল হবে, বা পরিশ্রমী ব্যক্তি সফল হয়, বা পরিশ্রম করলে সফল হবে। যে কোনো একটা দিলেই ওইটা কিন্তু সরল হয়ে গেল। আচ্ছা, তো কথা হচ্ছে আমাদের সরল বাক্যে কি থাকবে? সরল বাক্যে অবশ্যই অবশ্যই আমাদের যে জিনিসটা থাকবে সেটা হলো একটাই আমাদের বাক্য থাকবে এবং একটাই উদ্দেশ্য থাকবে, এবং আমাদের একটাই উদ্দেশ্য থাকবে এবং একটাই সমাপিকা ক্রিয়া থাকবে। আচ্ছা, তো সরল বাক্য থেকে আমরা যদি যৌগিক বাক্যে যাই, দেখো যৌগিক বাক্য আমাদের দুইটা বাক্যকে এবং, অথবা, এবং কিন্তু দ্বারা, কিন্তু দ্বারা যোগ করতে হয়, বুঝছো? এবং অথবা কিন্তু দ্বারা যোগ করতে হয়। যেমন দেখো, সে এসে চলে গেছে, বুঝছো? সে এসে চলে গেল, সে এসে চলে গেল। দেখো, এখানে আমরা বলতে পারি সে এলো এবং চলে গেল, বুঝছো? তো এই যে আমরা দুইটা সুন্দর করে বাক্য বানালাম এবং সেই বাক্যকে আমরা এবং দিয়ে যুক্ত করলাম, এইটাই হচ্ছে আমাদের সরল থেকে যৌগিকে যাওয়ার সিস্টেম। এবার দেখো যৌগিক থেকে সরলে কিভাবে আসবা। আমি গেলাম এবং সে এলো, আমি গেলাম এবং সে এলো। এই দেখো এখানে হচ্ছে এই যে এবং দিয়ে যুক্ত আছে, তার মানে এটা একটা যৌগিক বাক্য। তাই এই বাক্যটা সরল করতে গেলে তুমি কি লিখবা? আমার যাওয়ার সময় সে এলো, বা আমি গেলে সে এলো, বুঝছো? আমার যাওয়ার সময় সে এলো বা আমি গেলে সে এলো, যে কোনো একটা তুমি লিখতে পারো। আচ্ছা, তো গেল এটা। তো এবার আমি যদি বলি যে অনুশীলনীর প্রশ্নগুলো একটু দেখে নাও, যে আমি বই পড়ি কোন ধরনের বাক্য? সরল বাক্য। যৌগিক বাক্যে সংযোজক কোনটি? যৌগিক বাক্য সংযোজক মানে যৌগিক বাক্য কি দিয়ে যুক্ত থাকে? দেখো, যৌগিক বাক্য যুক্ত থাকে হলো এন্ড দিয়ে। এই যে যদি, যে, কারণ, এগুলা কিন্তু জটিল বাক্যের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার যদি বলি যে সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? সরল বাক্যে কিন্তু একটা সমাপিকা ক্রিয়া থাকে। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার, বুঝছো? জটিল, যৌগিক, আর হচ্ছে সরল। এবার আমি যদি বলি যে পরিশ্রম করে সে সফল হয়, দেখো যে পরিশ্রম করে সে সফল হয়, এটা একটা জটিল বাক্য, বুঝছো? এই দেখো। আচ্ছা, তুমি পড়ো কিন্তু সে খেলে, এই যে কিন্তু আছে, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। বোঝা যাচ্ছে বলো তো নিশাত? বুঝছি। হ্যাঁ? হ্যাঁ। বাংলা ব্যাকরণ কি কঠিন লাগে? অল্প অল্প। এখনো কঠিন লাগে? জানি না পড়ানো কি। আচ্ছা, দেখো, কারক। আচ্ছা, কারক নিয়ে কথা বলি। আচ্ছা, কারক জিনিসটা কি? আচ্ছা বলো তো আমাকে, কারক কি? জানি না, কারণ আমি কি করে বলবো, আমি তো নামই শুনলাম। কারক, কারক সম্পর্কে বলতে হবে। কারক কি বলো? না জানো কি? আকাশ বলো থেকে একটু একটু, না জানলেও একটু ধারণা তো থাকার কথা। ধারণা নেই। ভাইয়া, বলো। আমি একটু আসছি। তাড়াতাড়ি আসবে। আজকে আপনার ভার্সিটি আছে? আজকে শুক্রবার না? না, শুক্রবার তো কি হয়েছে? ম্যাম আজকে আপনি 12টার সময় পড়ছিলেন, এই 11টার সময় পড়ছিলেন। কি? ম্যাম আজকে আপনি 11টায় পড়তে যান? রোজা রমজান মাস কত কাজ মাস থাকে জানো? চুপ করেন আপনি।
ভাইয়া বলো। শুরু করুন। এখন কথা হচ্ছে যে কারক কি। আচ্ছা নিশাদ বলতো স্লাইডটা কেমন আছে? সুন্দর। এই যে রাত্রি বলবা সকাল 9টার মধ্যে স্লাইড রেডি হয়ে যাবে, এরম স্যার কবে পাবা তুমি কত? বাইরে বসে পড়ো না। আচ্ছা তো এখন কথা হলো কর্তৃকারক। এখন কথা হচ্ছে কারক কি সেটা আগে জানতে হবে, পরে কারক কি সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তো এখন কারক মানে হলো যা ক্রিয়া সম্পাদন করে বা যে ক্রিয়া উম যা ক্রিয়া সম্পাদন করে এক কথা, বুঝছো? তো সহজ কথায় যদি বলি তাহলে একটি বাক্যের মূল অংশ হলো তার ক্রিয়াপদ বা কাজ, এতটুকু তো বোঝো। এই কাজের সাথে আহ, বাক্যের অন্যান্য পদগুলোকে, বিশেষ করে যেই আমাদের বিশেষ্য সর্বনাম পদ যেগুলো আছে ওই সর্বনাম পদের সম্পর্ক থাকে, এই সম্পর্কটাই হচ্ছে কারক। বুঝতে পারছো? তো না। এখন কথা হলো, আচ্ছা ধরে নাও যে একটা পরিবারে যেমন প্রধান ব্যক্তির সাথে অন্য সদস্যদের বিভিন্ন সম্পর্ক থাকে না, তেমনি বাক্যের ক্রিয়াপদের, বুঝছো, অন্যান্য শব্দের নানা রকমের সম্পর্ক থাকে ওই ইয়ার ভাইয়া সাথে। বলো। আজকে কারক পর্যন্ত থাক। কারক? এই পর্যন্ত থাক। না না, এই পর্যন্ত থাকলে হবে না। কারক পর্যন্ত থাক। বলছি না না। হ্যাঁ। এক বাংলা ব্যাকরণ কতদিন পড়াবো আমি? তাহলে বললে তাহলে ওই কারক পর্যন্ত আমারে পাঠাইলেই হয়তো, আমি কষ্ট কম করতাম, আমি স্লাইড কম বানাতাম। তাহলে পরের দিন যখন পড়াবেন তখন আবার স্লাইড নতুন করে বানানোর সময় কষ্ট হবে না? আমার একবার স্লাইড বানানোর পরে স্লাইডটা আমি হারাই ফেলে, আমি আর পরে খুঁজে পাই না। দেখবা এই প্রতিদিন নতুন নতুন স্লাইডে ক্লাস নেই, দেখেছো জীবনে একটা স্লাইডে 2 দিন ক্লাস নিতে আমারে? চুপ করেন আমার আপনি। স্লাইড হারাই যায়, আমি খুঁজে পাই না পর। আপনি পাঠাই দেবেন আমার স্লাইডটা। স্লাইড খোঁজার চাইতে নতুন বানানো সহজ মনে হয়। পাঠাবেন স্লাইডটা। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে কারক মূলত কত প্রকার? 6 প্রকার, বুঝছো? কারক মূলত 6 প্রকার, যেমন কর্তৃকারক, কর্মকারক, কারণ কারক, সম্প্রদান কারক, অপদান কারক, অধিকরণ কারক। কারক মূলত 6 প্রকার, এতগুলো একটু বুঝতে হবে, বুঝছো? কারক মূলত 6 প্রকার, তো এগুলো একটু বুঝতে হবে। তো সামনের দিকে যাও। তো কর্তৃকারক, কর্তৃকারক মানে যে ক্রিয়া সম্পাদন করে বা যে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়ার কাজ সম্পাদন করে। যেমন দেখো রহিম বই পড়ে, তো রহিম তো একটা কর্তা, তো এই রহিম কি কারক? কর্তৃকারক। আচ্ছা তো এরপরে কারণ কারক, কারণ কারক মানে কি? যা দ্বারা কর্তা ক্রিয়া সম্পন্ন করে, মানে যেই কারক দ্বারা, মানে বাক্যের কারণ যেটা, এক কথায় যেমন আমি কলম দিয়ে লিখছি, আচ্ছা আমি লিখি কি দিয়ে? কলম দিয়ে, তো এইটা হচ্ছে আমাদের কারণ কারক। আচ্ছা অপদান কারক, অপদান কারক মানে যা থেকে বিচ্যুত হয়, মানে গাছ থেকে পাতা পড়ে, তো ওই গাছ থেকে, মানে ওই গাছ হচ্ছে আমাদের অপদান কারক। অপদান কারক মানে যে দান করে, বুঝছো? অপদান মানে যে দান করে সে হচ্ছে অপদান কারক, মানে গাছ থেকে পাতা পড়ে যায়, তো এটা অপদান কারক। আচ্ছা তো সম্প্রদান কারক মানে যাকে কিছু দান করা হয়, যেমন আমি গরিবকে টাকা দিলাম, এই গরিব হচ্ছে আমার সম্প্রদান কারক, বুঝছো? যাকে আমি কিছু দিলাম, বুঝছো, সে হচ্ছে সম্প্রদান কারক। আর যে দিবে সে কিন্তু অপদান কারক, বুঝছো? যাকে দেব সে সম্প্রদান, আর যে দিবে সে হচ্ছে অপদান। আচ্ছা
এরপরে কর্মকারক কি, মানে যেটাতে তুমি নর্মালি কর্ম বলো, যেমন রহিম বই পড়ে, এই বইটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, তো এবার অধিকরণ কারক, মানে যেখানে আমাদের ক্রিয়া সম্পন্ন হয়ে যায়, যেমন পুকুরে মাছ আছে, তো মাছ কোথায় আছে? পুকুরের মধ্যে আছে, মানে যেখানে ক্রিয়াদের সম্পন্ন হয়। মাছ কোথায় আছে? পুকুরের মধ্যে আছে। তো এই যে পুকুরটা হচ্ছে আমাদের অধিকরণ কারক, মানে যে আমাদের পুরো জিনিসটাকে অধিকর করে রেখেছে, ঘিরে রেখেছে চারদিক থেকে, সেটা হচ্ছে অধিকরণ কারক। মানে এই জিনিসগুলো একটু পড়বা, ভিজুয়াল করবা, খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, তো অনুশীলন দেখো যে রহিম বই পড়ে কোন কারক? কর্তৃকারক। কলম দিয়ে লিখি কোন কারক? এটা কারণ কারক। গরিবকে দান করো, গরিব কোন কারক? গরিব হচ্ছে সম্প্রদান কারক। কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারক? পুকুর হচ্ছে অধিকরণ কারক। এরপরে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে কোন ধরনের কারক? বলো, গাছ। গাছ থেকে, গাছ কোন ধরনের কারণ? অপদান কারক। আচ্ছা, তো এবার আমরা বাচ্য নিয়ে কথা বলবো, বুঝছো? বাচ্য, বাচ্য মানে কি? ক্রিয়ার যে রূপ দ্বারা বোঝা যায় যে বাক্যের কর্তা, কর্ম এবং ক্রিয়াই প্রধান। বুঝছো? বাক্যের কর্তা, কর্ম বা ক্রিয়াই প্রধান, তাকে বাচ্য বলে। মানে বাচ্য এক কথায় হচ্ছে ভয়েস, ভয়েস, বুঝছো? তো এখন এই ভয়েস জিনিসটা কি? ভয়েসে আমরা দেখি যে ওই বাক্য আমাদের অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ নাকি প্যাসিভ মানে কি বুঝাই? মানে ওই বাক্যটা আমাদের কি আমাদের সাবজেক্ট কাজ করছে, নাকি আমাদের অবজেক্ট কাজ করছে, মানে ওই বাক্যের প্রধানকে সাবজেক্ট নাকি অবজেক্ট, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে যে কর্তৃবাচ্য মানে এখানে হচ্ছে কর্তাই প্রধান, মানে এখানে হচ্ছে সাবজেক্টই প্রধান। বা এইটাকে বলতে পারো যে তুমি আহ এই যে আমি বই পড়ি, সে খেলে। বুঝছো? এখানে দেখো এই আমিই প্রধান, আমিই সব কাজ করছি, আর বই আমিই পড়ছি। কিন্তু কর্মবাচ্য দেখো, যেখানে কর্ম প্রধান, আমার দ্বারা বই পড়া হচ্ছে। দেখো, আমার দ্বারা বই পড়া হচ্ছে, এখানে কিন্তু আমাদের কর্মই প্রধান। আচ্ছা, তার দ্বারা খেলা হয়, কার দ্বারা? তার দ্বারা খেলা হয়। তো এখানে কিন্তু আমাদের কর্মই প্রধান। তো এই যে এই ব্যাপারটা এখানে কাজ করছে, যে একটা জায়গায় দেখা যাচ্ছে আমাদের সাবজেক্ট প্রধান, একটা জায়গায় দেখা যাচ্ছে আমাদের অবজেক্ট প্রধান। মানে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আর এইটা হচ্ছে আমাদের প্যাসিভ। বুঝছো? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর ভাববাচ্য কি? ভাববাচ্য হলো ক্রিয়াই প্রধান। যেমন আমার যাওয়া হবে না, বুঝছো? তো তার শোয়া হয়েছে। তো এই যে ভাববাচ্যতে আমাদের ক্রিয়াই প্রধান। তো যেই বাক্যে আমাদের ক্রিয়াই প্রধান, তাকে আমরা বলতে পারি নর্মালি ভাববাচ্য। সহজ বিষয়। আচ্ছা, তো সামনের দিকে আগাই। যেমন আমরা বাচ্য পরিবর্তনের কথা বলি, বা ভয়েস চেঞ্জ আমরা ইংলিশে করি। তো দেখো, কর্তৃবাচ্য, যেমন আমি বই পড়ি, তো এটাকে কি লিখবা? আমার দ্বারা বই পড়া হয়েছে, বা বই আমার দ্বারা পড়া হয়েছে। এইটা লিখতে পারো যে বই আমার দ্বারা পড়া হয়েছে, পড়া হয়। বুঝছো? বই আমার দ্বারা পড়া হয়, এটা লিখতে পারো। আচ্ছা, তো দেখো আমি যাব, আমার যাওয়া হয়, এটা হচ্ছে ভাববাচ্য। এই দেখো, আমার যাওয়া হবে, এটা ভাববাচ্য। এখানে কিন্তু কোনো তোমার কর্ম নাই। বুঝছো? এখানে শুধু কর্তা আছে আর ভাব আছে। তো এই ভাবকে প্রধান হয়ে গেল, আমার যাওয়া হবে। তো এইটা হচ্ছে আমাদের ভাববাচ্য। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, খুব সহজ, কঠিন কিছু না। আচ্ছা, অনুশীলনের প্রশ্নগুলা একটু দেখি। যে আমি বই পড়ি কোন ধরনের বাচ্চ? কর্তৃবাচ্য। আমার দ্বারা বই পড়া হয়েছে কোন বাচ্চ? কর্মবাচ্য। কোন বাচ্চে কর্তা প্রধান? কর্তা প্রধান হলো কর্তৃবাচ্যে। আচ্ছা, বাচ্য কত প্রকার? বাচ্য হলো 3 প্রকার। আমার যাওয়া হবে কোন ধরনের বাচ্য? ভাববাচ্য। আচ্ছা, কর্মবাচ্যে কোন শব্দ যুক্ত হয়? কর্মবাচ্যে হচ্ছে দ্বারা যুক্ত হয়, এটা মাথায় রাখো। আচ্ছা, এরপরে উক্তি নিয়ে যদি একটু কথা বলতে চাই আমি, তাইলে বলতে হবে যে উক্তি কি। যেমন উক্তিকে নর্মালি আমরা ন্যারেশন বলতে পারি। ভাইয়া, ন্যারেশন, বলো। এই পর্যন্ত থাক। না, না। তো ন্যারেশন জিনিসটা কি? দেখো, যে বক্তার কথা প্রকাশ করার ধরনকেই আমাদের উক্তি বলে, বা এটাকে আমাদের ন্যারেশন বলে। তো বক্তার কথা, বুঝছো? বক্তার কথা প্রকাশ করাকে আমাদেরকে কি বলে? উক্তি বলে। যেমন আমরা বলতে পারি যে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ। বুঝছো? ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। বুঝছো? ওই ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এইটাকে কনভার্সনের কাজই কিন্তু ন্যারেশন। আচ্ছা, তো এখন কথা হলো বক্তার কথা হুবহু উদ্ধৃত করা। মানে বক্তা যা বলছে, মনে করো যে রহিম বলল আমি যাব, সে বলল তুমি ভালো ছেলে, মানে তুমি, একজন তোমাকে যা বলেছে
হুবহু সেই কথা বলে দেওয়াই হচ্ছে আমাদের প্রত্যক্ষ উক্তি। আর মনে করো যে একটা মানুষ তোমাকে এই কথা বলছে যে রহিম বলল আমি যাব, তো এই কথাটা আমি তোমাকে কিভাবে বলবো যে রহিম আমাকে বলল যে সে যাবে, বুঝছো? তো আমি তোমাকে যখন এই কথা বলবো যে রহিম বলল আমি যাব, এই কথা আমি যখন তোমাকে বলবো তখন আমি কি বলবো যে রহিম আমাকে বলল যে সে যাবে। এই যে কথাটা আমি তোমাকে বললাম, তাই না? তো এখন এইটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি, মানে বক্তার কথা নিজের ভাষায় বলা। বক্তার কথা নিজের ভাষায় বলা। দেখো আমি বলছি রহিম আমাকে বলল যে সে যাবে, সে বলল তুমি ভালো ছেলে, তখন তুমি এই কথা আরেকজনকে বলবা যে সে বলল যে আমি ভালো ছেলে, বুঝছো? সে বলল যে আমি ভালো ছেলে। তার মানে বক্তার কথা তোমার নিজের ভাষায় বলাটাই হচ্ছে আমাদের পরোক্ষ উক্তি। তো প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি এইভাবেই কাজ করে। তো দেখো, সে বলল আমি যাব, তো এই কথাটা তুমি বলতে পারো সে বলল যে সে যাবে। আচ্ছা, প্রশ্নবোধক, সে বলল তুমি কোথায় যাবে, সে জিজ্ঞাসা করলো যে আমি কোথায় যাব। এই যে আদেশমূলক বাক্যে সে বলল তুমি বসো, সে আমাকে বসতে বলল। আচ্ছা, প্রত্যক্ষ, সে বলল বাহ কি সুন্দর, সে আনন্দের সাথে বলল যে তা খুব সুন্দর। মানে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, আহ, আমাদের মুখে মুখে চলে আসছে। এগুলা ইংলিশে পড়লে অনেক টাইমে আমি বুঝাতাম, কিন্তু যেহেতু বাংলা তুমি ভালোই বুঝবা, এই কারণে কিন্তু এইগুলাতে আমাদের টাইম কম লাগছে। আচ্ছা, তো সামনে আসো, দেখো উক্তি কত প্রকার। উক্তি দুই প্রকার, একটি ওই ধুত্তরি উক্তি দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। এরপরে পরোক্ষ উক্তি কোন শব্দ যুক্ত হয়, দেখো যে, আচ্ছা, সে বলল যে সে যাবে, এটা কোন ধরনের উক্তি? এটা অবশ্যই অবশ্যই আমাদের পরোক্ষ উক্তি। সে বলল আমি যাব, সে বলল আমি যাব, এখানে এইটা কোন ধরনের উক্তি? প্রত্যক্ষ উক্তি। আচ্ছা, প্রত্যক্ষ উক্তিতে কি থাকে বলতো? প্রত্যক্ষ উক্তিতে উদ্ধৃত চিহ্ন থাকে, এটা ইম্পর্টেন্ট। উদ্ধৃত চিহ্ন থাকে প্রত্যক্ষ উক্তিতে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হয়? পরোক্ষ উক্তিতে পুরুষ এবং কালের পরিবর্তন হয়। আচ্ছা, এটা গেল। এবার জ্যোতিচিহ্ন নিয়ে কথা বলি, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। তো এখন কথা হলো, জ্যোতিচিহ্ন মানে হচ্ছে আমাদের বাক্য বা আমাদের একটা লেখার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, যেমন প্রধান জ্যোতিচিহ্ন কোনগুলা? দাড়ি, কমা, সেমিকলন, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন, এইগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন। এখন কথা হলো, দাড়ি কোথায় বসে? বাক্যের শেষে দাড়ি বসে, যেমন আমি স্কুলে যাই। আচ্ছা, কমা কোথায় বসে? বাক্যের মাঝখানে সামান্য বিরতি দেওয়ার জন্য আমাদের কমা বসে, যেমন করিম, রহিম, জামাল, এরকম। আচ্ছা, সেমিকোলন, কমার চেয়ে বেশি বিরতি দিতে, কমার চাইতেও বেশি বিরতি দিতে আমরা কি বসাই? সেমিকোলন বসাই, যেমন সে পড়ে, আমি খেলি। তো কমার চাইতেও বেশি থামার জন্য আমরা কি বসাই? সেমিকোলন বসাই। প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন বোঝাতে ব্যবহার করা হয়। উদ্ধৃত চিহ্ন মানে কারোর কথা, বুঝছো, কারোর কথা উদ্ধৃত করার জন্য আমরা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করি। এরপরে বিস্ময় চিহ্ন, যখন কোনো কিছু দেখে টাসকি খেয়ে যায় বা বিস্ময় বোধ হয়, তখন এই চিহ্নটা নর্মালি ব্যবহার হয়। এরপরে কোলন ও ড্যাশ। দেখো, কোলন ও ড্যাশ কখন ব্যবহার করা হয়? কোনো উদাহরণ দিতে কোলন ও ড্যাশ ব্যবহার করা হয়, বা ব্যাখ্যা দিতে বা উদাহরণ দিতে, বুঝছো? যেমন 3 রকমের ফল কি কি? আম, কাঁঠাল, লিচু। তারপরে মাছ খাও 3 রকমের মাছ কি কি? ছোট মাছ, বড় মাছ, 1-2 রকমের মাছ, ঠিক আছে? তো এখন কথা হলো, হাইপেন। হাইপেন কখন? আহ, দুটি শব্দ জোড়া লাগাতে হাইপেন ব্যবহার করা হয়, যেমন মা, বাবা, ভাই, বোন। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা, তো সামনের দিকে আগাই। সেটা হলো, বাক্যের শেষে কোন চিহ্ন বসে? দাড়ি বসে। আবেগ প্রকাশে কোনটি ব্যবহৃত হয়? বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। কারোর কথা উদ্ধৃত করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? এইটা। আচ্ছা, প্রশ্নবোধক বাক্যের শেষে কোনটি বসে? প্রশ্ন চিহ্ন বসে। এরপরে কমার চেয়ে বেশি বিরতিতে, বিরতি কোনটিতে? সেমিকোলন। এরপরে দুই শব্দ জোড়া লাগাতে কোনটি বসে? আমাদের হাইপেন বসে। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু। আচ্ছা, এখন আমরা আসো একটু বাগধারা পড়বো, দেন আমরা আস্তে আস্তে এবার আস্তে ধীরে আগাবো, আমরা সহজ জিনিসের মধ্যে চলে আসছি কিন্তু। আচ্ছা, বলো। এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থাকবে না, আর অল্প কিছু আছে। তো বাগধারা, দেখো বাগধারা কি কি ছিল। আচ্ছা, আকাশ কুসুম। আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা। অক্কা পাওয়া মানে কি? মরে যাওয়া। আচ্ছা, অন্ধের নড়ি। অন্ধের নড়ি মানে কি? একমাত্র অবলম্বন। চোখের বালি মানে অপ্রিয় ব্যক্তি বা শত্রু। আচ্ছা, ঘোড়ারোগ। ঘোড়ারোগ মানে অলস স্বভাব। এরপরে ঢাকের কাঠি মানে তোষামোদকারী। ঢাকের কাঠি মানে কি? তোষামোদকারী। এরপরে চোখের গোপ বালির খেজুরে। হ্যাঁ,
চোখের বালি মানে অপ্রিয় ব্যক্তি? হ্যাঁ, চোখের বালি মানে অপ্রিয় ব্যক্তি বা শত্রু। রবীন্দ্রনাথের মুভি হচ্ছে অল্প একটু দেখছিলাম, ওখানে চোখের বালিতে দুইজন ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। তুমি শেষ করো নাই, পরে দুইজন শত্রু হয়ে যায়, বুঝছো? ওদের মধ্যে একটা ঝামেলা বাঁধে, কি নিয়ে বাঁধে বলবো না, পুরোটুক দেখো বা চোখের বালিটা পড়ো, তারপরে বুঝতে পারবা। চোখের বালি, একটা চোখের বালি সিনেমাতে প্রসেনজিৎ থাকে, তাই না? হ্যাঁ মনে হয়। বাট চোখের বালি একটা উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওইটা পড়লে বুঝতে পারবা। যে পড়ার পরে সিনেমা দেখলে আরো মজা পাওয়া যায় অবশ্য। তো এখন কথা হলো গোপ খেজুরে, গোপ খেজুরে মানে অসম্ভব ব্যাপার, বুঝছো? গোপ খেজুরে মানে অসম্ভব ব্যাপার। হাতের নড়ি মানে শিক্ষার সূচনা। আচ্ছা, এরপরে মনের মানুষ মানে প্রিয় ব্যক্তি। এরপরে আমরা বাগধারা পরীক্ষায় যেগুলো আসে, অনেক পরীক্ষায়, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যেগুলো আমরা দেখি, আকাশ পাতাল মানে অনেক বেশি পার্থক্য, তাসের ঘর ক্ষণস্থায়ী বিষয়, তারপরে উড়নচণ্ডী মানে অমিত ব্যয়ী, আচ্ছা বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু, এরপরে ঘোড়া খোল ঘি দিয়ে ঘোড়া খোল মানে অতিথ্য দিয়ে তাড়ানো, বুঝছো? আতিথ্য দিয়ে তাড়ানো, বুঝছো? মানে এক কথায় জুতো মেরে গরুদান টাইপের। আচ্ছা, তো এবার যদি বলি যে অরণ্য রোদন মানে নিষ্ফল চেষ্টা। এরপরে যদি বলি কানে খাড়া মানে কি সতর্ক হওয়া। এরপরে ইতর বিশেষ মানে সামান্য পার্থক্য, ইতর বিশেষ মানে কি সামান্য পার্থক্য। আচ্ছা, চোখ রাঙানো মানে ভয় দেখানো। এরপরে মনকে মারা মানে বিরক্তি চেপে রাখা, মনকে মারা মানে কি বিরক্তি চেপে রাখা। আচ্ছা, এরপরে অনুশীলনী দেখো, আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, তাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু, হাতে খড়ির অর্থ কি শিক্ষার সূচনা, এরপরে অন্ধের নড়ি মানে একমাত্র অবলম্বন, চোখের বালি মানে অপ্রিয় ব্যক্তি, মনের মানুষ বলতে বোঝানো হয় প্রিয় ব্যক্তি। ঠিক আছে? আচ্ছা, আমি কই যাতে জানি না, ঠিক আছে আমার কাছে আমু আছে, বাচ্চা নেই। এ আন্টি কোথায় গেছে? জানি না কোথায় গেছে। আচ্ছা, এরপরে আমরা যদি সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেখার চেষ্টা করি তাইলে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, দেখো সংজ্ঞা, যেসব শব্দের অর্থ একই বা কাছাকাছি তাদেরকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে, বুঝছো? যেমন মনে করো যে সূর্যের সমার্থক শব্দ রবি, ভাস্কর, দিবাকর, দিনমণি, সবিতা, অদিত্য, এগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। আচ্ছা, চন্দ্রের সমার্থক শব্দ কোনগুলা? শশী, শশধর, হিমাংশু, ইন্দ্র, নিশাকর। জলের সমার্থক শব্দ হলো পানি, নীর, অম্বু, সলিল, পয়। এরপরে আমরা বায়ু সমার্থক শব্দ পবন, সমীর, হাওয়া, অনিল, বাতাস। আচ্ছা, পৃথিবীর সমার্থক শব্দ ধরা, ধরণী, বসুধা, বসুন্ধরা, ভূ। এরপরে আকাশের সমার্থক শব্দ কি গগন, অম্বর, আসমান, নভ, বোম। এরপরে অগ্নির সমার্থক শব্দ কি কি আগুন, পবক, অনল, বহি। এরপরে নদীর সমার্থক শব্দ কোনগুলা? স্রোতস্বিনী, প্রবাহিনী, তটটি, শৈবলিনী। এরপরে সাগরের সমার্থক শব্দ সমুদ্র, জলধি, পবাবার। এরপরে অর্ণব, সিন্ধু, এইগুলা নর্মাল কথাবার্তা। আচ্ছা, তো এখন কথা হলো আরো গুরুত্বপূর্ণ প্রতিশব্দ হলো পাখি। পাখি হচ্ছে খগ, বিহগ। এরপরে আমরা বলতে পারি যে পক্ষী দ্বিজ। এরপরে বৃক্ষ কোনগুলা? গাছ, তরু, আম, এরপরে পদপ, এরপরে বিটপ, তারপরে মহিরু। এরপরে সাপ, সাপ হচ্ছে সর্প, ওহি, ভুজঙ্গ, উরগ। এরপরে ফণি। ফুলের সমার্থক শব্দ কি কি? পুষ্প, কুসুম, প্রহসন, এরপরে প্রুশন, এরপরে সুমন। আচ্ছা, এরপরে পাহাড় কি? পর্বত, শৈল, গিরি, ভূধর, অচল। আচ্ছা, তো গেল এইগুলা। তো কথা হলো আর কোনো টপিক কি বাদ আছে কিনা বলো তো? চেম্বার রাস্তায়, চেম্বার রাস্তায়, আমি কি চেম্বার বাড়ির ভিতরে তুলে নিয়ে আসবো? চেম্বার করে, আমি চেম্বার এখন বাড়ির মধ্যে তুলে নিয়ে আসবো। চেম্বারে এসে আসবে।
শব্দ জোর বাদ আছে। শব্দজোর বাদে? বাদ আছে। আচ্ছা, শব্দজোর বাদ আছে, আর আর সবকিছু কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, শব্দজোর বাদ আছে তাই তো, আচ্ছা শব্দজোর পড়াইতে হবে। থাক থাক, এখন আমি আর পড়তে পারবো না শব্দ জোর। গেলাম আমি। বসে থাকো চুপ করে। না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি। চুপ করে বসে থাকো। না, পারবো না আমি। গেলাম চলে। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে? চলে যাচ্ছি। আন্টি কই? আম্মু বের হবে একটু পরে, দাঁতি বাড়ি যাবে। শব্দজোরটা পড়াইতে হবে। না, কালকে। না, হ্যাঁ, আমি পারবো না এখন বলতে, আমি চলে গেলাম। শব্দজোরটা পড়াইতে হবে, কারণ না, সিলেবাসটা শেষ করার প্রয়োজন আছে। ভাইয়া, বলো। এখন না ভাইয়া, আমি এখন পড়বো না। ফাও কথা বলো না, সিলেবাসটা শেষ করতে হবে। হ্যাঁ, এখন না। একটাই তো বাকি আছে, কালকে করাই দিয়ে। বিপরীত শব্দ আর শব্দজোর দুইটাই বাকি। বিপরীত শব্দ তো বুঝছি, বিপরীত শব্দ দিছিলাম। হ্যাঁ, বিপরীত শব্দ আর শব্দ জোর। বিপরীত শব্দ আর শব্দ জোর কালকে পড়া। হুম। ভাইয়া, এই চুপ করে বসে থাকো তো, এত এত তিরিং বিরিং করছো কি জন্য তুমি? সমস্যা আপনার, আমি পারবো না চুপ করে বসে থাকতে, আপনি গেলাম। ভাইয়া, এখানে দুটো ভাই, টপিক শেষ করব, দেন তোমার ছুটি, তার আগে না। আমি চলে যাচ্ছি, আপনি তা করেন করেন। থাকলে যে দেখো। চুপ করেন আপনি, আমি গেলাম। দুটো শব্দের স্লাইড বের করবো এখন, দেন হ্যাঁ, দুটো শব্দের স্লাইড আমি বানাবো। পারবো না বসে থাকতে। বেশিক্ষণ লাগবে না, কারণ না, সে যতক্ষণ আমি যাবো চলে এখন। আম্মু বের হবে এখন, আমি এখন বের হবো। হ্যালো, ওটা ড্রয়ারে রাখো, এখানে না। কে কে কল দিছে তোমার? ও হো, আইতে রাখো। আর দেখো এই নাম্বারটা করেছে। আচ্ছা, আন্টি আসি, কি অবস্থা কি? কি হয়েছে? ভাইয়া, আচ্ছা তো, ভাইয়া, আচ্ছা তো তুমি বলো তো নিশাত, কথা হচ্ছে যে এখন তোমার সাথে কথা বলি, সেটা হলো ইয়ার কি অবস্থা? ওই যে বাসায় যাচ্ছি তো আমি, কাল তোমার সকালে এসে হচ্ছে এমনি যেটা বলি যে ওই যে এমনি পড়াশোনার কি অবস্থা বলো? পড়ছি তো। আমি তোমারে আহ, রসায়ন যেটা পড়তে বলছিলাম সেটা কি পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে, অল্প এখনো আছে, অল্প একটু শেষের থেকে। তোমারে আমি যেই চ্যাপ্টারটা পড়াই দিছি রসায়ন অ্যাসিড ক্ষার সমতা, এটা কি পড়েছো? হ্যাঁ, ওইটার কথাই বলছি, শেষে অল্প একটু আছে। আচ্ছা, পড়ে কি বুঝতে পারছো? অল্প অল্প, মাঝখানে অনেক জায়গায় সমস্যা। ওই সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখো, দেন ওইগুলা বুঝাইতে হবে। আর শোনেন, বলো। ওই যে এই অধ্যায়টা কি বলে, সসীম ধারা, ওই অধ্যায়ের তো কোনো রেকর্ডই দেননি আপনি। আপনি বলছিলেন
আসো আমরা শুরু করি তাহলে। তো এখন কথা হচ্ছে যে স্লাইড কি দেখতে পাচ্ছ? স্লাইড, এই যে স্লাইড। এখন কথা হলো যে আমরা আসা শুরু করি, সেটা হচ্ছে যে বিপরীত শব্দ ও শব্দজোড়। বুঝছো, পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ তালিকাগুলো আমরা একটু দেখবো এন্ড পরীক্ষায় কিভাবে আসে। তো বিপরীত শব্দ দেখো, তো বিপরীত শব্দ মানে একটা শব্দ এবং তার বিপরীত মানে প্রকাশ করে এমন কিছু। তো বিপরীত শব্দগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, সেটা হচ্ছে আমরা নর্মালি তোমাকে বলতে পারি যে আহ আলো। এই যে আলো, আলো মানে হচ্ছে তোমার উজ্জ্বলতা, অন্ধকার মানে হচ্ছে অন্ধকার তো বোঝোই, জীবন মরণ, ভালো মন্দ, গরম ঠান্ডা, উচ্চ নিচু, এরপরে আগমন নির্গমন, সুখ দুঃখ, দিন রাত, ছোট বড়, ধনী গরিব, সত্য মিথ্যা, নতুন পুরাতন। এই নর্মাল এই জিনিসগুলাই কিন্তু পরীক্ষাতে ঘুরে ফিরে আসতে পারে, যদি আসে আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা সামনের দিকে একটু আগাইতে চাই, সেটা হলো যে এই যে আমাদের বিপরীত শব্দ কি কি, যে উপকার, উপকার, অপকার, জয় পরাজয়, আশা নিরাশা, ভারী হালকা, এরপরে অবিদ্যা বিদ্যা, স্বাধীন পরাধীন, কঠিন সহজ, এরপরে আমরা যদি বলি যে প্রশ্ন উত্তর, বন্ধু শত্রু, জ্ঞান অজ্ঞান, স্বর্গ নরক, আদি অন্ত। তো এই জিনিসগুলা কিন্তু পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন শব্দ জোড়, দুধ ভাত, নুন তেল, কাপড় চোপড়। আচ্ছা, তো শব্দ জোড়, শব্দ জোড় নিয়ে তোমার বইতে কি কি লেখা আছে একটু বই বের করো তো, একটু বই বের করো। আমি বলছি কি একটু বই বের করো, একটু বই বের করতে বলছি আমি তোমাকে। বই বের করো, করে শব্দ জোড় ওই জায়গাটায় চলে যাও। আচ্ছা, তো শব্দ জোড়ে কি কি টপিক আছে এবং কি কি পড়া আছে একটু পড়ো। শব্দ জোড়ে কি কি টপিক আছে সেটা পড়ো। আচ্ছা, পড়ো পড়ো শুনি আগে। পড়ো পড়ো।
তারপরে মধ্যাংশ চ মিশ্র মানে হচ্ছে ক্ষতি আর অদন্তন্য মধ্যাংশ ছ মিশ্র মানে হুম অদন্তন্যয় যখন অন্ত মানে শেষ আর অদন্তন্যয় বিসর্গ হুম অদন্তন্যয় অন্য মানে ভাত আর অদন্তন্য মানে হুম হ্যাঁ বলো, বলতে হবে, বলো। অদন্তন্যয় যখন আকার দন্তন্যয় যখন অন্যান্য মানে অপর ক্রিয়া অপরাপ আর অদন্তন্য দন্তন্যয় যখন মানে এক হুম অপচয় মানে ক্ষতি অবচয় মানে হচ্ছে চরণ হুম অপত্য মানে সন্তান অপথ্য মানে যা তথ্য নয় হুম অপগত মানে জানা অপগত মানে হচ্ছে দুর্নীতি হুম অবদান মানে কীর্তি আর অবধান মানে মনোযোগ হুম আপনি অবশ্য বলেন পড়ো পড়ো পড়ো। ছোট আর অভিনীত মানে অভিনয় করা হুম অবিরাম মানে অনবরত আর অভিরাম মানে হচ্ছে সুন্দর হুম অভিহিত মানে অন্যায় আর অভিহিত মানে কঠিন ভয়ের অর্ধ মানে হচ্ছে দাম আর অথবা অভিনয় হুম তাপস্য কল্প মানে অক্ষম আর অদন্তস্য কল্প মানে মূল্য অতার্বস্যয় অর্থ মানে ঘোড়া আর অতার্বস্যয় না অর্থ মানে পাথর কি করতে যে একদম এই পড়ো, পড়ো পড়ো পড়ো। আর চন্দ্রবিন্দু মানে অন্ত আর সমস্যা থাকলে হুম আটা মানে বিশেষ আর আধা মানে হুম অন্য মানে দোকান আর দোকান থাকলে না বল প্রথম তারপর হচ্ছে দোকান আর দোকান হুম আবরণ মানে আচ্ছাদন আর আভরণ মানে অলঙ্কার হুম আবৃত্তি মানে হচ্ছে আবরণ আবৃত্তি মানে কবিতা আভাস মানে ইঙ্গিত আর আবাস মানে বাসা তারপরে আর তারপর হচ্ছে আকাঙ্ক্ষা আর দন্তস্য হচ্ছে আগমন দন্তস্য পঁয়তাল্লিশটি আসক্তি হচ্ছে অনুরাগ আর সরকারের ক্ষেত্রে হচ্ছে নৈকট্য তারপরে আমি কবি হুম হচ্ছে দন্তস্বয়তায় রসবার মানে হচ্ছে ধোপার জন্য হুম শুধু দন্তস্বয়তায় রসলা মানে হচ্ছে পবিত্র দ্রুত মানে হচ্ছে অভিনীত হুম উপাদান মানে উপাদান আর উপাদান মানে বায়ু হুম ঔষধি মানে হচ্ছে একটা ফলা গাছ আর ঔষধি মানে হচ্ছে ভেষজ হুম মধ্যম সংখ্যা মধ্যম সংখ্যা হচ্ছে উপলব্ধ আর মধ্যম সংখ্যায় যথাযথ হচ্ছে খোঁজ সম্পর্কে মানে খবর আর ওপার থাকলে সকল হুম তারা মানে পদ আর শূন্য আনতাম আর থাকলে কৃত কতক মানে কিছু আর কথক মানে বক্তা কপাল মানে ললাট আর কপল মানে গাছ কমল মল ও কমল হচ্ছে পদ্ম আর কপাল মল ও কমল হচ্ছে মল করি হচ্ছে হাতি আর কর শূন্য
বিন্দু বিন্দু আকাশে একা উঠছে কাঁচা তো করো। তো এখন কথা হলো, এই যে শব্দজোড় কেমন ভাবে কি পড়তে হয় বুঝছো কিনা বলো। ঠিক আছে, এই পর্যন্তই আর কি, আর বলো।